হাইপোপ্লাস্টিক ইউট্রাস। হাইপোপ্লাস্টিক ইউট্রাস তার মানে স্মলার দ্যান নর্মাল, ঠিক আছে। আবার মোর দ্যান 8 সেন্টিমিটার যদি হয় তাহলে বড় হয়ে গেল, তাহলে হাইপার প্লাস্টিক, বা লুজলি বলতে পারো এনলার্জ ইউট্রাস হলো। এইবার যখন সবসময় মনে রাখবে, যখন কোনো স্পেসিমেন হাতে পাবে একটা বেসিক জিনিস মাথায় চিন্তা করে রাখবে, সেটা কি, যে স্পেসিমেনটা তো একটা লিভিং বডি থেকে নেওয়া হয়েছে। তার মানে লিভিং বডি থেকে নেওয়া হয়েছে মানে একটা অপারেশন করা, তাই তো। এইবার এক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করবে যে কি অপারেশন করা হয়েছে। প্রথম যে বেসিক উত্তরটা আসবে কি, হ্যাঁ হ্যাঁ বলছি, ইয়েস ইউ আর কারেক্ট, কিন্তু শুধু হিস্টেক্টমি বললে হবে না। যেমন হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাকে আগে স্পেসিমেনটা ঘুরিয়ে চারদিক দিয়ে ভালো করে দেখে নিতে হবে। ইউট্রাসটা অ্যালোন রিমুভ করা হয়েছে না তার সাথে আর কিছু আছে। এবার ইউট্রাসটা পুরোটা রিমুভ করা হয়েছে না পার্ট রিমুভ করা হয়েছে, তাহলে কি হবে। তো যদি দেখো পুরো ইউট্রাসটা আছে, তাহলে বলতে হবে হোল অফ দ্য ইউট্রাস। হোল অফ দ্য ইউট্রাস মিনস বোথ দ্য কর্পাস অ্যান্ড দ্য সার্ভিক্স অ্যান্ড বোথ দ্য ফ্যালোপিয়ান টিউবস, দুটো ফ্যালোপিয়ান টিউবস। তাহলে দ্য হোল অফ ইউট্রাস, হোল অফ ইউট্রাস মিনস আলাদা করে বলতে পারো বোথ দ্য কর্পাস অ্যান্ড দ্য সার্ভিক্স, বোথ দ্য টিউবস অ্যান্ড বোথ দ্য ওভারিজ, যদি পুরোটা বাদ দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে পরের কোশ্চেন হবে তাহলে যে কি অপারেশন করা হয়েছিল, বলতে হবে কি অপারেশন করা হয়েছিল বলো। হ্যাঁ, পুরোটা যদি থাকে তাহলে আমরা বলবো টোটাল প্লাস bilateral salpingo ওফারেক্টমি। এটা হচ্ছে টোটাল অপারেশনটা। টোটাল হিস্টেক্টমি কেন বলছি, কর্পাস সার্ভিস দুটোই বাদ যাচ্ছে, টোটাল। আচ্ছা, উইথ বায়োল্যাটারাল স্যালপিঙ্গো ওফারেক্টমি। স্যালপিঙ্গো মানে টিউবস আর ওফারেক্টমি মানে ওভারিস। তাহলে এটা হচ্ছে মেইন অপারেশনটা। এরপরেই তোমাকে যে কোশ্চেনটা করবে, তার পরের কোশ্চেন হচ্ছে যে হোয়াট টাইপ অফ অপারেশন ইজ ডান হিয়ার, অ্যাবডোমিনাল অর ভেজাইনাল। কি অ্যান্সার হবে বলো। অ্যাবডোমিনাল। কেন? না 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 না, কারণটা হচ্ছে যে ইউট্রাসটা যদি পুরোটা বের করে নেওয়া হয় অ্যাবডোমিনালি করা যাবে, ভেজাইনালি কিন্তু তুমি সার্ভিক্স অ্যান্ড বডিটা বাদ দিতে পারো, কিন্তু আমরা লাস্ট ক্ল্যাম্পটা দেবো নিচ থেকে গিয়ে এইখানে ক্ল্যাম্প দেবো, ঠিক আছে। তার মানে আমরা কি করব, তার মানে এই টিউবটা বাদ গেল, এই টিউবটা বাদ গেল মানে ইট রিমেইনস ইনসাইড দ্য অ্যাবডোমেন, আমরা রেখে আসলাম, তাই না। বাদ গেল মানে আমরা এটা কিন্তু বাদ দিতে পারছি না, মানে বাদ গেল কথার মানেটা হচ্ছে ওইটা, ডোন্ট গেট কনফিউজড। তার মানে যদি ভেজাইনাল হয় তাহলে বড় জোর কর্পাস অ্যান্ড সার্ভিক্স বাদ যাবে, টিউবসও ভেজাইনাল রুটে আমরা বাদ দিই না, ওভারিও দিই না। কিন্তু টেকনিক্যালি যদি জিজ্ঞেস করে দেওয়া যায় কি যায় না, সেটা কিন্তু আনসার হচ্ছে দেওয়া যায়, যায় না তা না, কিন্তু টেকনিক্যালি লিটল বিট ডিফিকাল্ট। সাধারণত রুটিন ভেজাইনাল হিস্টেক্টমি আমরা যে করি সেখানে টিউবস অ্যান্ড ওভারিজ রেখে দিয়ে আসে, তারপরে খালি কর্পাস আর সার্ভিক্সটা বাদ দিচ্ছি। এইবার ধরো আমি যদি শুধু কর্পাসটা বাদ দিই তাহলে কি বলবো, সেটার নাম কি হবে, সেটার নাম টোটাল আর হবে না, এগুলো সাব টোটাল। কেমন, সাব টোটাল হিস্টেক্টমি। সাব টোটাল মানেই হচ্ছে ব্র্যাকেটে অনলি
কর্পাস, সার্ভিক্সটা রেখে দিলাম। তাহলে সাব টোটাল, টোটাল। আর আরেকটা কথা বলা আছে, দ্যাট ইজ কল্ড প্যান হিস্টেক্টমি। স্পেসিমেন, হ্যাঁ, ফাইব্রয়েড স্পেসিমেন চেনো তো? একজন সঙ্গে যাবে তোর সঙ্গে? ফাইব্রয়েড দেখলেই চিনতে পারবে। প্যান হিস্টেক্টমি মানে এই টোটাল প্লাস বিএসও, ঠিক আছে? এটাকে বলছি প্যান। সো প্যান মানে হচ্ছে টোটাল হিস্টেক্টমি প্লাস বায়োল্যাটারাল সালপিঙ্গোফ্লেক্টমি। আচ্ছা, আর একটা কথা আছে, সেটার নাম হচ্ছে এক্সটেন্ডেড হিস্টেক্টমি। এটার মানে কি? প্যান প্লাস, আচ্ছা এইখান থেকে আমাদের সার্ভিক্সের নিচ থেকে এটা কি? এটা ভেজাইনা। ভেরি গুড। তাহলে এটা হচ্ছে ভেজাইনা। প্যান হচ্ছে গিয়ে, সরি, এক্সটেন্ডেড হিস্টেক্টমি হচ্ছে প্যান প্লাস রিমুভাল অফ কাফ অফ ভেজাইনা। কাফ অফ ভেজাইনা মানে এই হাতার মতো, তার মানে এই পার্ট অফ ভেজাইনা, আপার ভেজাইনাও বাদ দিচ্ছি, ঠিক আছে? এটা হয়ে গেল এক্সটেন্ডেড হিস্টেক্টমি। আর একটা টার্ম আছে, দ্যাট ইজ কল্ড র্যাডিক্যাল। এটা হচ্ছে প্যান, রিমুভাল অফ কাফ অফ ভেজাইনা প্লাস, এটা লিখলাম না, প্লাস bilateral removal of pelvic lymph nodes, ঠিক আছে? মনে থাকবে, র্যাডিক্যাল মানে হচ্ছে প্যান প্লাস রিমুভাল অফ কাফ অফ ভেজাইনা, তাহলে এটা হচ্ছে গিয়ে র্যাডিক্যাল। এক্সটেন্ডেড প্লাস রিমুভাল অফ বায়োল্যাটারাল লিম্ফ নোডস, পেলভিক লিম্ফ নোডস, স্পেসিফিক আনসার দিতে হবে, শুধু লিম্ফ নোড বেক হয়ে যাবে না, পেলভিক লিম্ফ নোডস, দেন ইট ইজ র্যাডিক্যাল। এবার কোনটা কখন করা হয়? টোটাল হিস্টেক্টমি। টোটাল হিস্টেক্টমি হচ্ছে আমরা যখন করব, যদি কোনো বিনাইন লিশন অফ দ্য ইউট্রাস হয়, লাইক ফাইব্রয়েড, ফাইব্রয়েড বিনাইন প্যাথোলজি, তখন আমরা কি করব? বড় হয়ে গেছে ইউট্রাসটা, বাদ দিতে হবে, সেটা হলো গিয়ে টোটাল, তাহলে কর্পাস অ্যান্ড সার্ভিক্স, কিন্তু ফ্যালোপিয়ান টিউব ওভারই রেখে দিয়েছে। সাব টোটাল শুধু কর্পাসটা। সাব টোটাল কোথায় করা হয়? ইন্ডিকেশন, সাব টোটাল কোথায় করা হয়? ইন্ডিকেশন, সার্ভাইকাল ক্যান্সারে ওইটুকু বাদ দিলে কি হবে? there is a condition, হ্যাঁ, লিউমাতেও তুমি সাব টোটাল করতে পারো, কিন্তু ঘটনা হচ্ছে যে সাব টোটাল করার প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে আমরা টোটালটা করি কোথায়? বিনাইন কন্ডিশনে। আচ্ছা, এবার আমাদের কমন বিনাইন কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে গিয়ে ফাইব্রয়েড। এবার তুমি ধরো ফাইব্রয়েড কিন্তু সাব টোটাল করে দিল, তো কর্পাস বাদ দিয়ে দিয়েছো, সার্ভিক্স তো আছে, ওই সার্ভিক্স থেকে তো আবার রেকার করবে, তাই না? হতে পারে। কাজে সাব টোটালটা ইজ নট অ্যান আইডিয়াল অপারেশন ফর মায়োমা বা ফাইব্রয়েড ভার্টিব্রাইটিস। তাহলে করলে তোমাকে টোটাল করতে হবে, কিন্তু সাব টোটাল তাহলে কোথায় করবে?
সাবটোটালে একটা স্পেসিফিক ইন্ডিকেশন আছে, মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি রাপচার ইউট্রাস। রাপচার ইউট্রাসে কি হয়, ধরো ইউট্রাসটা আগে একটা সিজার হয়েছে, এবার সেই সিজারের জায়গাটা তো সেলাই ছিল, তাই তো? এবার সেইটা তো সেলাইটা জুড়ে গেছে, কিন্তু ধরো স্কারটা কোনো কারণে উইক স্কার হয়েছে। উইক স্কার কেন হয়? পোস্ট অপারেটিভ ইনফেকশন, হ্যাঁ, বা ফল্টি রিপেয়ার। যে রিপেয়ার করেছে সে ঠিক মতন গ্যাপে গ্যাপে সুচার বসায়নি, হয়তো মাঝখানে মাঝখানে বড় বড় গ্যাপ। ওখানে কী হবে? পকেট হেমাটোমা, ছোট্ট ছোট্ট, তারপরে ফলোড বাই ইনফেকশন, ফলোড বাই যখন এটা হিল করবে, ইউজুয়ালি ইট হিলস বাই ফাইব্রোসিস। বেটার ইউনিয়ন কখন হবে? ওয়েন ইট ইজ হিলড বাই মাসল টিস্যুস। ইউট্রাসের মেইন স্ট্রাকচার হচ্ছে মাস্কুলেচার, ফাইব্রাস টিস্যু আছে খুব কম। মোটামুটিভাবে বলা হয় যে ইউট্রাসে, কর্পাসে 90% হচ্ছে মাসল টিস্যু, 10% হচ্ছে ফাইব্রাস টিস্যু, ঠিক আছে? আর সার্ভিক্সে তার উল্টো, 10% হচ্ছে মাসল টিস্যু, 90% হচ্ছে ফাইব্রাস টিস্যু। এবার প্রপার হিলিং যদি না হয় তাহলে উইক স্পট হলো। পরের বার প্রেগনেন্সি যখন মাদার আসলো তখন লেবারের সময় তো এক্সটেনশন হচ্ছে, প্লাস ভিগরাস কন্ট্রাকশন হচ্ছে, করতে গিয়ে কোনো একটা ছোট্ট রেন্টের মতন হয়ে গেল, ইনকমপ্লিট রাপচার। আর পুরোটাই যদি থ্রু অ্যান্ড থ্রু খুলে যায় তাহলে কমপ্লিট রাপচার, দ্যাট ইজ কল্ড রাপচার ইউট্রাস। এবার এই রাপচার ইউট্রাসে কী হয়? সিভিয়ার ব্লিডিং হয়, ইট ইজ এ সার্জিক্যাল এমার্জেন্সি। পেশেন্টের কী হিস্ট্রি থাকবে? প্রথম কথা, ইউজুয়ালি দ্য পেশেন্ট ইজ মাল্টিপ্যারা। প্রাইমিপ্যারাতে হয় না। কেন হয় না? প্রাইমিপ্যারাতে তো ইনট্যাক্ট ইউট্রাস, সো rupture of an intact uterus is extremely uncommon. In fact, so much so যে তোমার কাছে যদি ডকুমেন্টেশন থাকে যে সত্যিকারেরই প্রাইমিপ্যারা, তার রেকর্ডিং তুমি যদি দেখাতে পারো তাহলে ইট ইজ রিপোর্টেবল। রিপোর্টেবল মানে কি? এতটা রেয়ার যে তুমি লিটারেচারে এটা পাবলিশ করার জন্য পাঠাতে পারো, অ্যান্ড ওরা ভেরিফাই করে দেখবে যে অথেন্টিক সত্যি সত্যি এটা প্রাইমি যদি হয় তাহলে দে উইল রিপোর্ট ইট। সেজন্য প্রাইমিপ্যারায় রাপচার ইউট্রাস ইজ রাদার আনইউজুয়াল, ঠিক আছে? তাহলে এক নম্বর হচ্ছে মাল্টিপ্যারা। তো রিপিটেড প্রেগনেন্সি হওয়ার জন্য কী হচ্ছে? ইউট্রাসে যতবার প্রেগনেন্সি হবে ততবার কি হবে? মাসল টিস্যু উইল বি রিপ্লেসড বাই ফাইব্রাস টিস্যু। একটা সেকেন্ড প্যারা 2, যার দুটো ডেলিভারি হচ্ছে, তার যা ফাইব্রাস টিস্যু হবে, একটা 5th or 6th প্যারা, তার কিন্তু তার থেকে অনেক বেশি ফাইব্রাস টিস্যু হবে। এবারে ফাইব্রাস টিস্যুগুলো হচ্ছে কিন্তু নন স্ট্রেচেবল। মাসল কি এইটুকু লেন্থ আছে, বাড়তে পারে কমতে পারে, তাই না? কিন্তু ফাইব্রাস টিস্যু তা না, রিজিড। সেই জন্য যখন এক্সটার্নাল ফোর্স, সে এন্ডোজেনাস লেবারের জন্যই হোক বা অন্য কোনোভাবেই হোক, যখন হবে তখন কিন্তু ওটার চান্স অফ রাপচার উইল বি মাচ মোর, যেহেতু ফাইব্রাস টিস্যু মোর। বোঝা গেল? তাহলে মাল্টিপ্যারাসে রাপচারের চান্স বেশি। নেক্সট পয়েন্ট হচ্ছে স্কার্ড ভার্সাস নন স্কার্ড ইউট্রাস। নন স্কার্ড মানে কোনো অপারেশন সিজার টিজার হয়নি। স্কার্ড মানে একবার বা দুবার সিজার হয়েছে। তাহলে স্কার্ড ইউট্রাস মানে ওখানে একটা স্কার্ড লাইনে একটা উইক পয়েন্ট আছে। এবার সেই উইক পয়েন্টটা যখন ভিগারাসলি কন্ট্রাকশন করছে লেবারের জন্য, সেখানে সাম অ্যামাউন্ট অফ অবস্ট্রাকশন থাকে, হয়তো হেডটা বড়, পেলভিসটা ছোট, তাহলে কী হবে? আরও জোরে জোরে ভিগারাস কন্ট্রাকশন করবে, একটা সময় রাপচার হয়ে যাবে। তাহলে এই যে রাপচার ইউট্রাস হয়ে গেল, এই রাপচার ইউট্রাসে কিন্তু আমাদের তখন প্রাইমারি টার্গেট কী থাকে? বেবি পরে, আগে মাদার। বেবি পেলে বোনাস। রাপচার ইউট্রাসে তুমি যদি অ্যাবডোমেন খুলে দেখো বেবিটা অ্যালাইভ আছে, ইট ইজ এ বোনাস। কী বললাম? মানে এক্সট্রা। কারণ অধিকাংশ ক্ষেত্রে যদি ম্যাসিভ রাপচার হয়, অনেক ক্ষেত্রেই বেবির ফিটনেসটা অফ হয়ে যায়। তাহলে আমরা কি করব ওই রকম কেস পেলে? প্রথমেই স্টার্ট ইনফিউশন, অ্যারেঞ্জ ফর ট্রান্সফিউশন, একটা আইভি লাইন স্টার্ট করে দিলাম, আর ব্লাড রিকুয়েশন করে দিলাম।
অ্যারেঞ্জ ফর ট্রান্সফিউশন হয়ে গেল। এইবার আমরা স্ট্রেট অ্যাওয়ে অ্যানাস্থেসিয়া দিয়ে ল্যাপারোটমি করলাম। ল্যাপারোটমি করে পেটে ঢুকেই প্রথমে কি দেখবো, হোয়াট ইজ এক্সপেক্টেড, রাপচার ইউটারাসে আমি কি পাবো, পেট খুলে ফুল অফ ব্লাড, শুধু ব্লাড বললাম না, ফুল অফ ব্লাড। তার মধ্যে কিছু ব্লাড দেখবে ক্লটেড আছে, কিছু লিকুইড আছে। এইবার ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। অনেকে কি আছে অ্যাবডোমেনে ঢুকেই ব্লাডগুলো স্কুপ আউট করছে আর করছে, পরিষ্কার করছে। নো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম লাইক দ্যাট। তখন আমাদের কি করতে হবে তাহলে, আমাদের করতে হবে এই ইউট্রাসের পিছন দিকে 4টে আঙ্গুল, সামনে একটা, ফান্ডাসটা ধরলাম, ধরে উপরের দিকে পুল করো, পুল দ্য ইউট্রাস অ্যাবাভ। কেন? এই পুল দ্য ইউট্রাস অ্যাবাভ করলে আমি কিন্তু ডিস্টিংক্টলি লাইন অফ টিয়ার দেখতে পাবো। যতক্ষণ এটা না পুল করছি পরিষ্কারভাবে টিয়ারটা বোঝা যাবে না। তাহলে পুল করলাম, করে টিয়ারটা দেখে নিলাম। এবার টিয়ারটা এইরকম ছোট হতে পারে, এইটুকু, আবার বড় এতটা হতে পারে। তাহলে আমি কি করব, আমি অ্যালিস টিস্যু দিয়ে অ্যাঙ্গেল দুটাকে ধরবো। বোঝা গেল? অ্যাঙ্গেল দুটো ডিফাইন করে নেবো। কারণ অ্যাঙ্গেল যদি আমি ডিফাইন না করি, তারপরে যদি সুচার করি, তাহলে অ্যাঙ্গেলটা আমি ছেড়ে আসলাম, সেখান থেকে তো পুশ করে ব্লিডিং হবে, তাহলে আমার প্রপার হিমোস্ট্যাসিস হবে না। তাহলে আমি কি করব, আরও বেটার হচ্ছে যে আমি প্রথমে একটা নিচের ফ্ল্যাপ, যেটা এই তো এটা টিয়ার হয়ে গেছে, এখান থেকে সার্ভিং চলছে, ঠিক আছে। আমি প্রথমে কি করব, এই নিচের ফ্ল্যাপে মাঝখানে আমি একটা অ্যালিস টিস্যু পরসিটি ধরবো, ধরে টান মারবো। কেন টান মারবো? টান মারলে এই অ্যাঙ্গেল তো পরিষ্কার ডিফাইন্ড হয়ে যাবে, তাই না? আমার আগে মনে হচ্ছিল এইটা অ্যাঙ্গেল, যখন আমি মিড লাইনে অ্যালিস দিয়ে ধরে টানছি তখন দেখছি না, এইটা না। মানে খানিকটা এরকম আর কি। তাহলে তুমি যখন এইখান দিয়েই করছো, প্রথমে মনে হচ্ছে এইটা হচ্ছে অ্যাঙ্গেল, যখন জোরে নিয়েই কর তখন দেখছো না এইটা আরেকটু। তাহলে আমার অ্যাঙ্গেল ডিফাইন করা হয়ে গেল। যেই অ্যাঙ্গেল ডিফাইন করা হয়ে গেল, দুটো অ্যাঙ্গেলে দুটো অ্যালিস মারলাম। এইবার আমি রিপেয়ার প্রসিডিওর স্টার্ট করব। তার মানে ল্যাপারোটমি করবো, করে বেশি ব্লাড পরিষ্কার করতে যাবো না, যেটুকু একদম অবভিয়াসলি সামনে আছে একটু বের করে দিই। তারপরে ইউট্রাসটা, ফান্ডাস, পস্টেরিয়রলি 4টে ফিঙ্গার, অ্যান্টেরিয়রলি একটা থাম, এইভাবে টেনে ধরবো। টেনে ধরলে রেনটা পরিষ্কার হবে। যে টিয়ারটা যেখানে আছে, সেই টিয়ারের লোয়ার ফ্ল্যাপটা আমি ধরবো, এই যে লোয়ার ফ্ল্যাপ ধরে আমি টানবো। টানলে দুদিকে দুটো অ্যাঙ্গেল ডিফাইন্ড হবে। এরকম করে যদি তুমি টানো, তাহলে এইখানে দেখবে অ্যাঙ্গেল দুটো ডিফাইন হয়ে যাচ্ছে। হয়ে গেল। এবার দুটো অ্যাঙ্গেল দুটো অ্যালিস টিস্যু ফর্সে দিয়ে লাগাবো। এবার আমি ফ্রম ওয়ান সাইড টু দ্য আদার সাইড আমি রিপেয়ার করতে শুরু করব। কেমন? বাচ্চারা যদি, হ্যাঁ হ্যাঁ, ফিটনেস তো তোমার বার করতেই হবে, ওইভাবে তো তুমি করবে না। হ্যাঁ, যেমন সিজারে করে, সিজারে তো ওখানে ইনফিউশন দিয়ে, এটা তোমার ন্যাচারাল টিয়ার হয়ে গেছে। আর আমরা সিজার করলে কি করতাম, টিয়ার না থাকলে ওখানে কেটে দিয়ে আমি ওইখানে লোয়ার সেগমেন্টে আমি স্কার করলাম, করে ওখান থেকে করলাম। তাই বেবিটাকে প্রথমেই আউট করে দেবো। হ্যাঁ, কট ক্ল্যাম্প যেরকম করে করে বেবিটাকে ট্রেতে দিয়ে দেবো। এইবার আমি তাহলে তো আমি দেখতে পাবো না ভালো, রিপেয়ার হবে না ঠিক। এবার আমি লোয়ার ফ্ল্যাপটা ধরে টান মারবো, অ্যাঙ্গেল দুদিকে ডিফাইন হয়ে গেল। এবার আমি রিপেয়ার স্টার্ট করব। আচ্ছা, এইবার আমি আসছি আসল কথায়। আসল কথাটা হচ্ছে, এই রিপেয়ার প্রসেসটা কিন্তু ইট টেক্স লট অফ টাইম। এই রিপেয়ারটা খুব মেটিকুলাস করতে হয়, তো তুমি বেশি গ্যাপ দেওয়া হবে না, প্রপার হিমোস্ট্যাসিস ঠিকঠাক না দেখা হবে না, দ্যাট টেক্স টাইম। অধিকাংশ কেসে কি হয়, ইন কেস অফ রাপচার ইউট্রাস দ্য পেশেন্টস কন্ডিশন ইজ ভাইটাল। মোস্ট অফ দ্য কেসেস, ধরো 90% কেসে এই যে রাপচারটা হয়, তাতে পেশেন্টের এত ব্লাড লস হয় যে পেশেন্ট অলমোস্ট শকে চলে যায়। আমি শক আটকানোর জন্য আমি আইভি লাইন স্টার্ট করলাম, ব্লাড ট্রান্সফিউশনের জন্য ব্লাড রিকুইজিশন করলাম, কিছু মেডিসিনও দিলাম। এইবার যদি আমি সাফিসিয়েন্ট টাইম পাই, তাহলে আমি রিকনস্ট্রাকটিভ সার্জারি মানে রিপেয়ারটা করব। তাহলে মানে 100টা রাপচার ইউট্রাসের মধ্যে 80-90টা ক্ষেত্রে কিন্তু আমাদের অত টাইমও থাকে না,
পেশেন্টের কন্ডিশন অত স্টেবলও থাকে না, তাহলে টাইমও নেই, পেশেন্টের কন্ডিশনও স্টেবল নেই, তাহলে আমার কি আর্জেন্সি চলে আসে তাড়াতাড়ি অপারেশনটা কমপ্লিট করতে হবে। সেইখানে আমরা কি করি, দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ সাব টোটাল হিস্টেক্টমি। সেখানে ওই লেভেল থেকে আমি কেটে দিয়ে আমি ধরো সার্ভিক্সের অ্যান্টিপোস্টেরিয়র লিপের ওখানে সেলাই করে দিলাম, হয়ে গেল। ইউট্রাইন আর্টারি তো তুমি ক্ল্যাম্প করতেই হবে, কারণ অ্যাসেন্ডিং ব্রাঞ্চটা তো যাচ্ছে উপরের দিকে, সেটা কথা না। কিন্তু কথাটা হচ্ছে যে সাবটোটালটা কখন করা হয় ইন্ডিকেশন আমি জিজ্ঞেস করছিলাম। সাবটোটাল করার ইন্ডিকেশন জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? ভেরি গুড, রাপচার ইউট্রাস। এটা যে আমাদের মাথার মধ্যে ঢুকে নাও, যতই এক্সামিনার তোমাকে এই করুক, মানে তোমার এই কনসেপ্টটা যেন ভুল না হয়। তাহলে রাপচার ইউট্রাস আর একটু অ্যাড করতে পারো, রাপচার ইউট্রাস ওয়ার দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ পুয়ার জিসি, পুয়ার জেনারেল কন্ডিশন, তার মানে শকে চলে যাচ্ছে বা শকের দিকে যাচ্ছে, প্যালর আছে, ট্যাকিকার্ডিয়া আছে, সেখানে কিন্তু আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস, এমসিকিউ যদি হয়, ট্রিটমেন্ট অফ চয়েস অফ রাপচার ইউট্রাস, রিপেয়ারও একটা ট্রিটমেন্ট, টু রিপেয়ার দ্যাট ইজ অলসো ট্রিটমেন্ট, কিন্তু ট্রিটমেন্ট অফ চয়েস যদি বলে অধিকাংশ ক্ষেত্রেই দ্যাট ইজ সাব টোটাল হিস্টেক্টমি। এইবার প্রশ্ন হতে পারে যে তোমাকে তাহলে তুমি কেন টোটাল হিস্টেক্টমি করবে না? কারণ টোটাল হিস্টেক্টমি করতে আমার যা সময় লাগবে, পেশেন্টের কন্ডিশন তখন এতটাই ডিভাইটালাইজ থাকে, পেশেন্ট হয়তো শকে চলে যাবে। সুতরাং আমি তখন ব্লিডিং বন্ধ করা, পেশেন্টের কন্ডিশন বেটার করার জন্য আমি সাবটোটাল করে বেরিয়ে চলে আসবো। কুইক ইন অ্যান্ড কুইক আউট, কনসেপ্টটা হচ্ছে কুইক ইন অ্যান্ড কুইক আউট। সময় নিলে হবে না, পেশেন্ট বেশিক্ষণ অ্যানাস্থেসিয়া সাস্টেন করতে পারবে না, তার ভেরি লো জিসি, হাইপোটেনশন হয়ে গেছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, প্যালর আছে, তাই না? তাহলে মনে রাখো সাবটোটাল হিস্টেক্টমির ইন্ডিকেশন হচ্ছে, বলো, রাপচার ইউট্রাস। হ্যাঁ, রাপচার ইউট্রাস উইথ পেশেন্ট কন্ডিশন লো জিসি, পুয়ার ই, ফিচার্স অফ শক এটসেট্রা এটসেট্রা, তাহলে সাবটোটাল হয়ে গেল। আচ্ছা, এবার যখনই এই র্যাডিক্যাল কথাটা মাথায়, মানে যে কোনো অপারেশন আগে যদি র্যাডিক্যাল কথাটা লাগানো থাকে, তাহলে বুঝতে হবে ইট ইজ অ্যান অপারেশন ফর ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সিতে কিন্তু র্যাডিক্যাল ম্যাস্টেক্টমি, র্যাডিক্যাল হিস্টেক্টমি, র্যাডিক্যাল নেফ্রেক্টমি, লাইক দ্যাট। কেমন? তাহলে র্যাডিক্যাল হলে সব বাদ দিতে হবে। তাহলে র্যাডিক্যালে তাহলে কি কি বাদ যাবে তাহলে বলো আরেকবার। প্রথমে টোটাল প্লাস বিএসও প্লাস রিমুভাল অফ দ্য আপার কাফ অফ ভেজাইনা, প্লাস লাস্ট যেটা অ্যাড করছি দুদিকের বায়োল্যাটারাল পেলভিক লিম্ফ, ব্লক ডিসেকশন বায়োল্যাটারাল পেলভিক, দ্যাট ইজ হয়ে গেল র্যাডিক্যাল। তাহলে র্যাডিক্যাল কোথায় করব? কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। আর এক্সটেন্ডেড কোথায় করব? না, ওটাও ম্যালিগন্যান্সি না, ওটা হচ্ছে এক্সটেন্ডেডটা করবে, মাথায় রাখো, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। কারণ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে লিম্ফ্যাটিক স্প্রেড খুব বেশি হয় না, কেমন? সেই জন্য এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে ওই এক্সটেন্ডেড হিস্টেক্টমি করলে, এক্সটেন্ডেড কেন করা হয়? এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমায় কিছু ম্যালিগন্যান্ট সেলস স্পিল ওভার করে সার্ভিক্সের আশেপাশে থাকে, যেহেতু সার্ভিক্সের আশেপাশে থাকে, বাইরে কাভারিং অফ দ্য ভেজাইনা আছে, সেজন্য আপার কাফ অফ দ্য ভেজাইনাও বাদ দিয়ে দিচ্ছে। যদি না দাও, শুধু সার্ভিক্স পর্যন্ত বাদ দাও, কাফ অফ ভেজাইনা না বাদ দিই, তাহলে ভল্টে রেকারেন্স হয়। ও সেই ভল্টের রেকারেন্সের রেট কত? অনেকটাই হাই, অ্যারাউন্ড 13 to 15%। তখন 100টা কেস যদি তুমি ভল্ট রেখে দিয়ে আসো এই এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, তাহলে 10 থেকে বা 13 থেকে 15% আবার তার ভল্টে রেকারেন্স নিয়ে আসবে। সেজন্য ভল্টটাকেও এই ফলোড বাই, এখন তো কেমোথেরাপি, কেমো রেডিয়েশন চলে এসছে, বা সার্জারি ফলোড বাই রেডিয়েশন, বা সার্জারি ফলোড বাই কেমোথেরাপি, সেগুলো তো আছে। দ্যাট ইজ টোটাল ট্রিটমেন্ট বললে সেগুলো বলতে হবে। তাহলে মোটামুটি বোঝা গেল। এইবার দেখো এই স্পেসিমেনটা দেখো, এই দেখো, এটা ভালো করে না করে দেখলে বোঝা যাবে না।
দেখো ইউট্রাসের ক্যাভিটিটা কাটা হয়েছে, ভিতরে ক্যাভিটি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ? ক্যাভিটিটা কেটেছে, ফাইব্রয়েড সাদা সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, তার সঙ্গে এই যে এই দিকে আর এই দিকে, হ্যাঁ, ওভারিয়ান টিউমারও আছে। এবং এই ওভারিয়ান টিউমার সম্বন্ধে বলতে হবে তোমাকে। ওভারিয়ান যে কোনো টিউমার বললেই প্রথমে যে এক্সামিনার বেসিক কোশ্চেন করবে যে টিউমারটা কি সিস্টিক না সলিড। কাট করার পর কিরকম দেখে কি মনে হচ্ছে, সিস্টিক না সলিড? সলিড, অনেকটাই সলিড। এখানে একটু ছোট্ট পার্ট একটু সিস্টিক থাকতে পারে, কিন্তু বেসিক্যালি ইট ইজ সলিড। ঠিক আছে, তাহলে এই 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 স্পেসিমেন দেখে তোমার স্পেসিমেন সম্বন্ধে কি বলবে? ফাইব্রয়েডটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না, আর একটু কাটলে বোঝা যেত। এই দেখো না, ইউট্রাসের ওয়াল কত, নর্মালি অ্যানাটমিক্যালি ইউট্রাসের থিকনেস কত? হোয়াট ইজ দ্য থিকনেস অফ দ্য ইউট্রাস? বেসিক অ্যানাটমি থিকনেস কত? 1.25 সেন্টিমিটার। দ্যাট মিনস হাফ অ্যান ইঞ্চ অর ইভেন লেস। এখানে কত আছে দেখো, অনেকটাই বেশি। তার মানে আমি যখন বলছি ওয়াল অফ দ্য ইউট্রাস ইজ থিকেন্ড, এবার আমি যখনই কিন্তু কিছু একটা, যখন তুমি স্টুডেন্ট হিসাবে পরীক্ষায় বসছো, যখনই তুমি একটা কিছু বলবে, যেটা বলা শেষ করলে সেখান থেকে এক্সামিনার কোশ্চেন শুরু করবে, তাই না? যেই বলবে যে ওয়াল অফ দ্য ইউট্রাস ইজ থিকেন্ড, তো বলবে কেন, হোয়াই ইউ আর সেইং সো? তখন আমাকে বেসিক নলেজটা বলতে হবে যে থিকনেস অফ ইউট্রাইন ওয়াল ইজ রাফলি 1.25 সেন্টিমিটার অর ইভেন লেস, কোনো কোনো জায়গায় তার থেকেও লেস। বাট হিয়ার আই ক্যান সি ইট ইজ অলমোস্ট 2 সেন্টিমিটার, হ্যাঁ, or around 2 সেন্টিমিটার, তাহলে থিকেন্ড হয়ে গেছে ওয়ালটা। হ্যাঁ হ্যাঁ, এই যে কেটেছে ভিতরটা দেখতে পাচ্ছি, এই এই ওয়ালটা দেখো, এইখান থেকে এই এতটা মোটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা স্পেসিমেনটা কি বলবো? টোটাল হিস্টেক্টমি প্লাস বায়োল্যাটারাল স্যালপিঙ্গোফ্রেক্টমি। হ্যাঁ হ্যাঁ, এই যে এইদিকে একটা আছে, দুদিক দিয়ে দেখো, এই দেখো না, এই যে এটা কি, তাহলে এটা অ্যাকচুয়ালি স্পেসিমেনটা প্রপারলি মাউন্ট করা হয়নি। আমরা বলি মাউন্ট করা, আলাদা আলাদা করে রড দিয়ে বেঁধে বেঁধে, যাতে তুমি তো ভেতরে ওটা চেঞ্জ করতে পারবে না লিকুইডের মধ্যে, বাইরে থেকে যা দেখতে পাবে তার উপরে। তাহলে তোমার ডায়াগনোসিস জিজ্ঞেস করবে, কি ডায়াগনোসিস? ডায়াগনোসিস দুটো হয়। প্রথমটা হচ্ছে ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি? হ্যাঁ বলো বলো। ফাইব্রয়েড ইউট্রাস। আচ্ছা, এবার নমেনক্লেচার জানতে হবে। একটা হচ্ছে ফাইব্রয়েড ইউট্রাস, আর একটা হচ্ছে কেউ কেউ বলে মায়োমা, আবার কেউ কেউ বলে ফাইব্রোমায়োমা। ঠিক আছে, তিনটেই কারেক্ট, ফাইব্রয়েড ইউট্রাস, ফাইব্রোমা আর ফাইব্রোমায়োমা। ঠিক আছে, এবার এটার অরিজিন কোত্থেকে হয়, এটা আর একটা ক্যাচ কোশ্চেন। ফাইব্রয়েডটা হলো কি করে টিউমারটা? হ্যাঁ, মায়োমেট্রিয়াম বললে হবে না, immature smooth muscles of the uterus, mainly the uterine vasculature, immature smooth muscle, যার জন্য এটা আরেকটা নাম হচ্ছে লিওমায়োমা। হ্যাঁ, এই লিওমায়োমাটাই যখন ফাইব্রাস টিস্যু বেশি তখন আমরা বলি ফাইব্রোমায়োমা। আবার এটা, এখানে আরেকটা ক্যাচ কোশ্চেন আছে, দুটো ক্যাচ কোশ্চেন, এগুলো মাথায় রাখবে। একটু ভালো বলতে পারলে এক্সামিনার এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ দ্য ইনসিডেন্স অফ ফাইব্রয়েড। এমনি আমাদের স্টাডিজে এখন দেখা গেছে যে যদি তুমি অ্যাসেস করো পোস্টমর্টেম স্টাডিজ ইন র্যান্ডামাইজড কন্ডিশন, মানে র্যান্ডাম কোনো বাদ বিচার করে না, কেন মারা গেছে, কীভাবে মারা গেছে, বয়স কত, সব মিলিয়েও যদি দেখো, তাহলে দেখা যাবে রাফলি 20% of the women who may not have any symptom have got
লিওমায়োমা আর ফাইব্রোমায়োমা। সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, whatever it is। তাহলে 1 in 5 5টে ওমানের যদি তুমি করো পোস্টমর্টম স্টাডি করো ইউট্রাসে, একজনের পাবে মায়োমা আছে। সো তার মানে অর ইন আদার ওয়ার্ডস 20%, রাফলি 20-25%। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে ফাইব্রয়েড বা ফাইব্রোমায়োমা ইজ ইজ এ বিনাইন কন্ডিশন অর ম্যালিগন্যান্ট? হ্যাঁ, বিনাইন কন্ডিশন। হোয়াট ইজ দ্য করেসপন্ডিং ম্যালিগন্যান্ট কন্ডিশন? শুধু সার্কোমা না, লিওমায়োসার্কোমা বেটার টার্ম। সার্কোমা বলতে পারো, লুজলি সার্কোমা ইজ অল রাইট, আমি সেটাকে ডিনাই করছি না, বাট বেটার টু সে লিওমায়োসার্কোমা। আচ্ছা, এবার তাহলে বিনাইন কন্ডিশনটা ম্যালিগন্যান্টে কনভার্ট হয়ে গেল, তাহলে হোয়াট ইজ দ্য ইনসিডেন্স? এটা জানতে হবে তোমাকে। ইজ ইট কমন অর আনকমন ফর ফাইব্রোমায়োমা টু গেট কনভার্টেড টু সার্কোমা? এখানে কিন্তু ইনসিডেন্সটা একদম ফিক্স দেওয়া আছে, এমসিকিউ বইয়ে এই কোশ্চেনটা পাবে, বিভিন্ন পার্সেন্টেজ দেওয়া আছে। আনসার ইজ 0.5%। তার মানে 0.5%, 100তে 0.5, হাজারে কি হবে? 5টা। 100তে 0.5 মানে হাজারে 5টা। সো রিলেটিভলি রেয়ার, তাই না? এইবার কথা হচ্ছে যে এই মায়োমা সম্বন্ধে একটু জানতে হবে। মায়োমা সম্বন্ধে একটু জানতে হবে। মায়োমার কত রকম টাইপ আছে? একটা বেসিক টাইপ হচ্ছে interstitial, also called intramural। subserous, সাবমিউকাস। এবার আমি ওয়াল ধরে দেখাচ্ছি তোমাদের। এটা ইউট্রাইন ওয়াল, তাই তো? আর এটা হচ্ছে ক্যাভিটি। এটা হচ্ছে ইন্ট্রামিউরাল বা ইন্টারস্টিশিয়াল। তার মানে অনেকে এটাকে ইন্ট্রামাস্কুলারও বলে। মাসল থেকে অরিজিন করছে, অরিজিন করে এটা উপর দিকে যেতে পারে, নিচের দিকে ভেতরে প্রজেক্ট করতে পারে। নিচে যখন ভেতরে প্রজেক্ট করলো, দেন ইট বিকামস, এটাকে কি বলে? সাবমিউকাস। আর এটা যখন উপরে উঠে গেল, এটা কি বলবো? সাবসেরাস। সেরাস মানে বিলো দ্য পেরিটোনিয়াম, সাবসেরাস। আর বিলো দ্য মিউকাস মেমব্রেন বা উইদিন দ্য মিউকাস মেমব্রেন, সেটা হয়ে গেল সাবমিউকাস। তাহলে 3টে টাইপ। মেজরিটি কোন টাইপটা? এখানেও যদি এমসিকিউ কোশ্চেন বলে ইন্ট্রামিউরাল, তার মানে টু স্টার্ট উইথ মোস্টলি দে আর ইন্ট্রামিউরাল, মাসলের মধ্যেই হচ্ছে, হয়ে উপরের দিকে ঠেলছে যখন, তখন পেরিটোনিয়াল ক্যাভিটির দিকে চলে যাচ্ছে। এবার পেরিটোনিয়াল ক্যাভিটির দিকে যখন চলে যাচ্ছে, তখন এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে সাবসেরাস। আবার মিউকাস ক্যাভিটির দিকে যখন যাচ্ছে, হয়ে যাচ্ছে সাবমিউকাস। তাহলে এইটা 3 বেসিক টাইপস। আরও টাইপস আছে, সেটা হচ্ছে কর্পোরিয়াল ভার্সাস সার্ভাইকাল। তাহলে কর্পাস থেকে হচ্ছে কর্পোরিয়াল, সার্ভিক্স থেকে সার্ভাইকাল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সব জায়গায় তো পিন পয়েন্ট করা যায় না। যেমন সাবসেরাসটা যখন বাইরে প্রজেক্ট করে চলে আসছে, দেখে আমি বলছি সাবসেরাস। আবার ভেতরে যখন ওই দেখতে পাচ্ছি একটা কিউরেট করতে গিয়ে বাম্পের মতন লাগছে, হ্যাঁ, এরকম রাস্তা যেমন বাম্পার থেকে উঁচু মতন, সেরকম, তার মানে ওটা হয়ে গেল সাবমিউকাস। বাট টু স্টার্ট উইথ মেজরিটি অফ দেম আর ইন্ট্রামিউরাল। কিন্তু তাহলে যদি বলে কমনেস্ট টিউমার of the 3 types, subserous, submucous and intramural, answer is intramural। এবার সাবসেরাসের একটা মজা হচ্ছে কি, সাবসেরাসে দেখবে এরকম হয়তো এরকম হয়ে গিয়ে একটা এরকম একটা পেডিক্লের মতন আছে। তারপর সাবসেরাস মোর অর লেস ইজ সাইলেন্ট। সাবসেরাসের কোনো সিমটম থাকে না, বুঝতে পারছো?
কিন্তু একটা সিমটম হয় সাবসেরাসেরও, সেটা হচ্ছে যদি অনেক সময় সাবসেরাসের টুইস্ট হয়ে গেল, হ্যাঁ টর্শন বা টুইস্টেড হয়ে গেলে তখন কি হবে, ওখানকার ব্লাড সাপ্লাইটা নেক্রোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন নেক্রোসিস ইজ ফলোড বাই ইনফেকশন, তখন পেইন হবে, এই হবে, সঙ্গে ফিচার্স অফ ইনফেকশন, ফিভার, হারাপানা এসব হবে। আদারওয়াইজ সাবসেরাস টিউমার্স আর মোস্টলি সাইলেন্ট। আর আরেকটা কি হচ্ছে, এই যে এইখান থেকে টিউমার হতে পারে এইখানে, এটাকে আমরা বলবো ব্রড লিগামেন্ট হেমাটোমা, কারণ এটা হচ্ছে ব্রড লিগামেন্টের মধ্যে, তো এইটা যদি ইউট্রাস হয়, এই অ্যান্টেরিয়র পেরিটোনাল কোটিং, এটা পোস্টেরিয়র, আর এই টিউবসের পাশে এইখানে যে দুটো লেয়ার, এটাও পেরিটোনাল, এটা পেরিটোনাল, এই দুটোকে আমরা বলি অ্যাজ এ হোল ব্রড লিগামেন্ট। এর মধ্যে যেটা হচ্ছে তাহলে ব্রড লিগামেন্ট হেমাটোমা, মানে সরি ব্রড লিগামেন্ট মায়ামা, সেটাও হতে পারে। তাহলে এইটা গেল একটা। এইবার দ্বিতীয় পয়েন্টে আসি, যে তাহলে আমার তো ডায়াগনোসিস হচ্ছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে ফাইব্রোমায়ামা বা ফাইব্রয়েড, তাই তো? কিন্তু কনফার্মেশন কী করে হবে? যে কোনো এই স্পেসিমেন টেবিলে বসে যখনই তোমাকে এই কমন একটা কোশ্চেন সব স্পেসিমেনে হবে, হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? তুমি মুখে বলছো ফাইব্রয়েড, কিন্তু সেটা তো ক্লিনিক্যাল, তাই না? কনফার্ম তো হতে পারছি না। কনফার্ম করতে গেলে কী করতে হবে? একটাই আনসার, ভেরি গুড, histopathological study, HP study. So histopathological study will tell us the definitive diagnosis. এটা এই ক্ষেত্রে না, তোমার একটা সিএ সার্ভিস মনে হচ্ছে, অ্যাপারেন্টলি নেকেড আই স্পেসিমেনে দেখে মনে হচ্ছে যে কার্সিনোমা, কিন্তু উই আর নট শিওর। তো সেখানে ওই একই কথা, হাউ উইল ইউ প্রুভ ইট, বা হাউ উইল ইউ কনফার্ম ইউর ডায়াগনোসিস? কনফার্ম ইউর ডায়াগনোসিস বললে একটাই আনসার, দ্যাট ইজ histopathological study। বুঝে গেল? আচ্ছা, এইবার একটু কেস ওয়াইজ আসছে। আমার কিন্তু স্যাম্পল পড়ানোর মোটামুটি যেগুলো তোমাদের কমন জিজ্ঞেস করে সব বলে দেওয়া হয়েছে, এখানে আর বিশেষ কিছু বাকি নেই। কিন্তু এইটা যেমন তোমার স্পেসিমেনে আসছে, তোমাদের তো গাইনিতে লং কেস থাকে না, শর্ট কেস থাকে। শর্ট কেসে ফাইব্রয়েড থাকতে পারে, পেটে একটা লাম্পের মতন মনে হচ্ছে, তার সঙ্গে সাজেস্টিভ হিস্ট্রি আছে, এরকম সব। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে যে ফাইব্রয়েড ইউট্রাসের সিমটোম্যাটোলজি, কি কি সিমটম নিয়ে ফাইব্রয়েড ইউট্রাস প্রেজেন্ট? হ্যাঁ, না প্রথমে যেটা বলবে লাম্প, ঠিক আছে, না প্রথমেই যেটা বলবে, in a large percentage of cases they are asymptomatic or silent. Large percentage of cases they are asymptomatic or silent and diagnosed accidentally. Accidentally মানে তুমি অন্য কোনো কারণে ইনভেস্টিগেশন, ধরো পেশেন্টে তোমার কাছে কোনো গাইনোকোলজিক্যাল কমপ্লেন নিয়ে গেছে, তুমি দেখে তুমি একটা অ্যাডভাইস করলে ইউএসজি। এই ইউএসজি যখন করতে গেলে তখন ইউএসজি যে সনোলজিস্ট বা রেডিওলজিস্ট, তারা তোমাকে রিপোর্ট দিল লার্জ এরিয়াস, হ্যাঁ হাইপোইকুইক এরিয়াস, মাল্টিপল সাইটস, তারা প্রভিশনাল ডায়াগনোসিস লিখে দিল ফাইব্রয়েড। তাহলে এটা অ্যাসিমটোম্যাটিক, সাইলেন্ট, অ্যাক্সিডেন্টাল ডায়াগনোসিস হলো একটা গ্রুপ। এইবার আসছে সিমটমস। সিমটমসের মধ্যে কী কী আসতে পারে? পেইন হতে পারে, ঠিক আছে, পেইন ছাড়া সিগনিফিক্যান্ট আর কি? অ্যামেনুরিয়া কেন হবে? অ্যামেনুরিয়াটা কেন বলছি? 49 ইয়ারে অ্যামেনুরিয়া শুধু তার মেনোপজ হওয়ার জন্য হতে পারে। প্রথম যেটা বলতে হবে সেটা ফাইব্রয়েডের একটা সার্টেন পার্সেন্টেজে দে প্রেজেন্ট উইথ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস আর অ্যাবনর্মালিটিস। All types of menstrual abnormalities, all types of menstrual abnormalities can occur in case of fibroid. তোমাদের কি কি আছে? মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, মেনোমেট্রোরেজিয়া, হ্যাঁ, এবং ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। এরপরে যে আর একটা ক্যাচ কোশ্চেন আছে, সবাইকেই জিজ্ঞেস করবে, এটা এই পর্যন্ত যেতে পারবে, মেনোরেজিয়াটা কেন হয় ইন ফাইব্রয়েড? হরমোনাল কি ইমব্যালেন্স হবে? তোর তো
ওভারিতে কোনো প্রবলেম নেই। ইউট্রাসে কোনো প্যাথোলজি থাকলে তাতে এন্ডোক্রিনোলজিক্যাল কোনো চেঞ্জ হবে? ওভারি টার্গেট অর্গান অফ হাইপোথ্যালামিক হরমোনস, ওভারিতে কিছু প্রবলেম হলে তোমার হরমোনাল ইরেগুলারিটিস তুমি সবসময় হয় না বা এক্সপেক্ট করতেও পারো, তো ইউট্রাসে হলে কেন হবে? প্রথম 3-4টে কমন কজ আছে ইটিওলজি, সেগুলো একটু মুখস্থ রাখতে হবে। প্রথম যেটা সেটা হচ্ছে রেইজ সারফেস এরিয়া। যেই ধরো এইখান থেকে এইরকমভাবে কার্ভেচার ছিল নিউক্লিয়াসের, যে এখানে বাম্পার মতো হলো এই উঠে গিয়ে এরকম হলো, তার মানে কি রেইজ সারফেস এরিয়া হয়ে গেল। সো ইনক্রিজ সারফেস এরিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম একটা হলো। 2, হাইপারপ্লেশিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম। যখনই এরকম হয়ে গেল তার সঙ্গে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বেড়ে গেল, সেটা আমরা প্যাথোলজিকে কী বলবো? হাইপারপ্লেশিয়া অফ দ্য এন্ডোমেট্রিয়াম 2। 3 নম্বর, মাসল ফাইবার্স ক্রস, blood vessels cross through the muscle fibers. So muscle fiber prevents the closure of these vessels. 4 নম্বর, increased local vascularity. যে কোনো টিউমার ফর্মেশন or neoplasia, এটা সবসময় মনে রাখবে, whatever may be the cause, বেনাইনও হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে। ম্যালিগন্যান্ট হলে বেশি, বেনাইনে কম। কিন্তু যখনই নিওপ্লাসিয়া হয় সেখানে there is abnormal development of capillary network। তার মানে ওখানে কিছু কিছু ক্যাপিলারি যেগুলো নর্মাল না, অ্যাবনর্মাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এবার ন্যাচারালি সেখানে একটু ট্রমা হলেই ব্লিডিং হবে, বুঝতে পারলো? তাহলে রেইজ সারফেস এরিয়া 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া। 3 নম্বর হচ্ছে increased vascularity and abnormal blood vessels in that particular area. So all these together, and অনেক সময় কি হয়, associated hyperestrogenism, যাদের ফাইব্রয়েড হয়, বিকজ myoma or fibroid or myoma, whatever it is estrogen dependent tumor. It is an estrogen dependent tumor. কাজেই যেখানে যেখানে ইস্ট্রোজেন একটু বেশি হয়, যেমন পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ তার সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়, এরকম আরও কিছু কিছু কন্ডিশন যেখানে তোমার ইস্ট্রোজেন লেভেল বেশি, সেখানেও এটা হবে। তাহলে এইগুলো হলো। আর একটা হয় এবার ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হয়। এটা জিজ্ঞেস করে, এটা কেন হয়? ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং মানে একটা পিরিয়ড হলো, পরে আর একটা পিরিয়ড, মাঝখানে কয়েকদিন ব্লিডিং, এটা হচ্ছে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। এটা হচ্ছে সাবমিউকোজাল ফাইব্রয়েড থাকে, তার টিপ অফ দ্য সাবমিউকোজাল ফাইব্রয়েডে নেক্রোসিস হয়, ওটা খেয়ে যায়, নেক্রোসিস বলে, প্যাথোলজিক্যালি নেক্রোসিস। নেক্রোসিস ইজ ফলোড বাই ইনফেকশন। সো বোথ ইনফেকশন অ্যান্ড নেক্রোসিস টুগেদার প্রডিউসেস। এবার এই ক্ষেত্রে কিন্তু ব্লিডিংটা হবে ইন্টারমেনস্ট্রুয়াল, ওর পিরিয়ডের সাথে এটা হওয়া যাবে না। অন্য যে ব্লিডিংগুলি ছিল সেগুলো হচ্ছে পিরিয়ডে, যেমন ইস্ট্রোজেন প্রজেস্টেরন উইথড্রয়াল ব্লিডিং হয়, তার সঙ্গে হচ্ছে, এটা আলাদা হচ্ছে। এইটা হয়। আর কি হতে পারে? মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস বলেছি, ডিসমেনোরিয়া হতে পারে, হ্যাঁ কি না? পারে কি পারে না? হ্যাঁ কি না? ডিসমেনোরিয়া অবশ্যই হয়, হতে পারে, সব ক্ষেত্রে হবে না। Which type of fibroid produces more dysmenorrhea? Submucous fibroid. কেন? Submucous fibroid কি হয়? Any hollow viscous in our body, if the cavity is for any reason distended, that produces pain. যেমন ধরো রেকটাম যদি খুব ডিস্টেন্ডেড ফিকাল ম্যাটার হয়, প্রপার বাওয়েল ক্লিয়ারেন্স হচ্ছে না, তখন পেইন হবে। স্টমাক যদি ডায়ালেটেড হয়, পেইন হবে, এরকম। এখানেও কি হচ্ছে? হলো ভিসকাস ইউট্রাস, আর ভিতরে যে সাবমিউকাস ফাইব্রয়েড, যখনই ওখানে সাবমিউকাস ফাইব্রয়েড একটা তৈরি হবে, ন্যাচারাল টেন্ডেন্সি অফ দ্য ইউট্রাস ইজ টু এক্সপেল ইট বাই কন্ট্রাকশন। চেষ্টা করবে বারবার কন্ট্রাক্ট করে এক্সপেল করার জন্য, করতে পারবে না। এই যে ভিগোরাস কন্ট্রাকশন হচ্ছে, তার জন্য ডিসমেনোরিয়া। তাহলে সাবমিউকাস ফাইব্রয়েডে কিন্তু ডিসমেনোরিয়া মোর কমন। আর কি হতে পারে? এইবার আসি
let us come to the next important point. আমরা ইউটেরাস নিয়ে ডিসকাস করছি। আমাদের পেশেন্ট হচ্ছে ফিমেল পেশেন্টের একটা ইম্পর্টেন্ট এই হচ্ছে ফার্টিলিটি, তাই না? ফিমেল পেশেন্টের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ফার্টিলিটি। ক্যান ফাইব্রয়েড ইউটেরাস ইম্পেয়ার দ্য ফার্টিলিটি? কেন হয়? একটা ভেরি গুড, মানলাম। তার আগে আরো বলতে হবে। প্রথমে যেটা বলতে হবে, হ্যাঁ না, প্রথমে যেটা বলবে সেটা হচ্ছে ডিস্টর্টিং দ্য ক্যাভিটি। যার জন্য কি হচ্ছে, হয়তো আর্লি প্রেগনেন্সি আসছে 4 উইক 6 উইকস, এসে ডিস্টর্টেড ক্যাভিটিতে ইমপ্লান্ট করতে পারছে না। প্রেগনেন্সিটা তো 3 days ফ্রি ব্লাস্টোসিস্টিক পিরিয়ড, মানে টিউবাল ফ্লুইডে ব্লাস্টোসিসটা ভাসতে ভাসতে কর্ণ দিয়ে এসে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে ঢুকে গেল। এইবার আঙুলের মতন প্রজেকশন করে যে করিওনিক ফন্ডোজাম সেটা গিয়ে আটকে গেল ডেসিডু অফ বেসালিসের গায়ে। এটা অ্যাঙ্কারিং বলে বা প্লাসেন্টেশন বলে, আর্লি প্লাসেন্টেশন। আটকে গেল, এইবার বাড়তে শুরু করলো। দ্যাট ইজ দ্য প্রেগনেন্সি স্যাক। তো এখানে যেহেতু ক্যাভিটিটা ডিস্টর্টেড, তাহলে ইমপ্লান্টেশন করতে পারবে না, ইমপ্লান্টেশন ফেলিয়ার হবে, দ্যাট উইল লিড টু ইনফার্টিলিটি। ঠিক আছে? আরও একটা দুটো কমন কজ বলতে হবে, শুধু ডিস্টরশন অফ ক্যাভিটি না, আর একটা যেমন কমন কজ, যাদের ফাইব্রয়েড হয় তাদের অনেকেরই একটু হাইপার ইস্ট্রোজেনিক ফেজে থাকে, এবার তার ব্লাড লেভেল অফ ইস্ট্রোজেন একটু হায়ার দ্যান নর্মাল। এবার এই হাইপার ইস্ট্রোজেনিক ফেজে থাকার জন্য যেটা হয় যে তাদের কিন্তু অ্যাসোসিয়েটেড অ্যানাভুলেশন ইজ মোর কমন। তার মানে তুমি যদি স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে স্টাডি করো, একটা গ্রুপ অফ পিপল মানে উইমেন যাদের ফাইব্রয়েড নেই, আর একটা গ্রুপ যাদের ফাইব্রয়েড আছে, দুজনের যদি তুমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করো ইনসিডেন্স অফ ওভিলেশন অ্যান্ড অ্যানাভুলেশন, দেখবে ফাইব্রয়েড গ্রুপটাতে অ্যানাভুলেশন বেশি, বা ঘুরিয়ে বললে নন ফাইব্রয়েড গ্রুপটাতে ওভিলেশন বেশি প্রেগনেন্সি বেশি, অ্যানাভুলেশন বেশি মানে প্রেগনেন্সি কম, মানে ইনফার্টিলিটি। বোঝা গেল? হ্যাঁ, সেটা হতে পারে। সেটা তো সাধারণত কি হয়, মানে ইমপ্লান্টেশনই হলো না, আগেই ওটা বেরিয়ে গেল, আর ইমপ্লান্টেশন হলো তারপরে সেটা একটু আনলাইকলি। কারণ তুমি যখনই ক্যাভিটিটা ডিস্টর্ট করে দেবে আর ঘন ঘন কন্ট্রাকশন হচ্ছে এক্সপেল করার জন্য, তখন এমনিতেই ইমপ্লান্টেশন হার্ট রেট তো অনেক কমে যাবে, তাই না? তাহলে এই ইনফার্টিলিটির কারণ আর কি কি ইনফার্টিলিটির কারণ থাকতে পারে? না, ওটা না, কিন্তু তুমি যেটা বলছো তার কাছাকাছি গেছে খানিকটা। সেটা হচ্ছে যে দেখা গেছে in about 10 to 15% of the cases of fibroid there is associated PID, pelvic inflammatory disease, মানে টিউবের অ্যাফেকশন, ইনফ্লামেশন, ইনফেকশন, এগুলো কিন্তু বেশি এদের। সেটাও একটা কারণ ফর ডেভেলপমেন্ট অফ ইনফার্টিলিটি। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে ক্লিনিক্যাল সিমটমস হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কি পাবো? আমরা যেটা পাবো, প্রথমে হিস্ট্রি। যে কোনো ডায়াগনোসিস যদি আসতে যাও, বিশেষ করে পরীক্ষার হলে যখন বলবে, তখন মাথায় ঠিক করে নেবে, পরপর স্টেপ বাই স্টেপ বলবে। প্রথমেই একটা সিমটম বা প্রথমেই একটা সাইন বলে চলে যাবে না। প্রথমে হবে কি হিস্ট্রি, পেশেন্টের হিস্ট্রিতে স্যালিয়েন্ট পয়েন্টগুলো দেখতে হবে যে কোন এজ গ্রুপে এটা ডিসকভার হচ্ছে। একটু এল্ডারলি এজ গ্রুপে বেশি পাবো আমরা, তাই না? আচ্ছা, এইবার পেশেন্টের কি হিস্ট্রি থাকবে? এই যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, সেগুলো হিস্ট্রি থাকবে। তার মানে মেনোরেজিয়া থাকতে পারে, মেট্রোরেজিয়া থাকতে পারে, মেনোমেট্রোরেজিয়া থাকতে পারে, হ্যাঁ, ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, এই অল অ্যাবনর্মাল, প্লাস কিছু কিছু ক্ষেত্রে ডিসমেনোরিয়া হয়, তাই না? তাহলে হিস্ট্রিতে এরকম দেবে। হ্যাঁ, প্রোল্যাপসের সঙ্গে কি সম্পর্ক? প্রোল্যাপস সঙ্গে কিরকম সম্পর্ক, মানে রিলেশনশিপটা বলো তুমি। প্রোল্যাপসে বেশি হয় না কম হয় না, কি বলতে চাইছো বলো? হ্যাঁ, সেটা মানে অনসেট খুব কম,
কারণ কি হয়, প্রোল্যাপসটা হতে গেলে, প্রোল্যাপস ইজ বেসিক্যালি, যদি প্রোল্যাপসের ইটিওপ্যাথোলজি দেখো, মেইন হচ্ছে দ্য স্ট্রাকচার অর সাপোর্টস অফ দ্য ইউট্রাস। সাপোর্টস অফ দ্য ইউট্রাস কারা? দুটো মেইনলি, একটা হচ্ছে লিগামেন্ট আর হচ্ছে মাসেলস, এই দিয়ে তো সাপোর্টটা দেওয়া হয়। এবারে লিগামেন্টস আর মাসেলস যদি উইকেন্ড হয় তখনই প্রোল্যাপসটা হয়। শুধু ওয়েটের জন্য মানে হওয়া, থিওরিটিক্যালি ইউ আর কারেক্ট, থিওরিটিক্যালি তুমি বলতে পারো যে, কিন্তু খুব বড় ফাইব্রয়েড হলে, কিন্তু মুশকিলটা হচ্ছে বড় ফাইব্রয়েড হলে সে নিচে না ঠেলে সে তো আরও ডিস্টেন্স করে ইউট্রাসটাকে বড় করে দেবে, তাই না? আর বড় হয়ে গেলে সেটা আবার নিচ দিয়ে নামবেও না, মানে ওইটা ইটসেলফ ইজ মানে অ্যান্টি প্রোল্যাপস হয়ে গেল, তখন তো বড় হয়ে গেছে, ও নিচে নামবে কী করে? বড় জোর কী হতে পারে, ভলটা ভেজায়না যেটা আছে সেখানে একটু ডিস্টেনশন করতে পারে। কি বললাম বুঝতে পারছি? মানে বুঝতে পারিস কোনো বলো, না বুঝতে কনফিউশন থাকলে বলো, আমি আই উইল মেক ইট ক্ল্যারিফাইড। কাজে ইউজুয়ালি হয় না, তবে থিওরিটিক্যালি বলতে পারো যে লার্জ ইউট্রাস সামটাইমস মে প্রডিউস সাম সর্ট অফ ডিসেন্ট অফ দ্য ইউট্রাস। এখানে ডিসেন্ট অফ দ্য ইউট্রাস না বলে ওই ভল্ট খানিকটা নেমে আসতে পারে কিছুটা, বোঝা গেল? হ্যাঁ, ভেরি গুড। পিসিওএস এর হিস্ট্রি থাকতে পারে অ্যাসোসিয়েটেড, তাই না? তাহলে সিমটমসের মধ্যে এটা বলতে হবে। এইবার একটা ইম্পর্টেন্ট আমরা এখনো বলিনি, সেটা বলতে হবে ফাইব্রয়েড হিস্ট্রি অফ ইনফার্টিলিটি অর সাবফার্টিলিটি। সাবফার্টিলিটি মানে কম, লেস দ্যান দ্য নর্মাল ফার্টাইল। তার হয়তো 5 বছর একটা বাচ্চা হয়তো হয়েছিল, তারপরে 5-7 বছর ধরে চেষ্টা করছে, আরেকটা বাচ্চার জন্য আর হচ্ছে না, দ্যাট ইজ সাবফার্টিলিটি। আর ইনফার্টিলিটি মানে আসছেই না, ঠিক আছে? তাহলে ইনফার্টিলিটি হিস্ট্রি থাকতে পারে। পেইন, এইবার নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে ছেড়ে দিচ্ছি আজকে। পেইন কখন হয়? আনকমপ্লিকেটেড ফাইব্রয়েড ইউজুয়ালি ইজ অ্যাসিম্পটোম্যাটিক। তার মানে যখনই whenever, in other words ঘুরিয়ে বলছি, whenever there is pain, usually there is some complication developing in case of fibroid. Fibroid uncomplicated কিন্তু পেইন হয় না। তাহলে কি কি চেঞ্জ হয়? তাহলে what are the changes in fibroid, but what are the complications of fibroid? এভাবে কোশ্চেনটা আসে। 1 নম্বর হচ্ছে হায়ালাইন ডিজেনারেশন। হায়ালাইন মানে গ্লাস লাইন, যদি কাটো ভিতরটা একদম র বিফ অ্যাপিয়ারেন্স হয়, এটা হচ্ছে হায়ালাইন ডিজেনারেশন। ক্যালসিফিকেশন আর ক্যালসিয়াম ডিজেনারেশন হতে পারে, মাল্টিপল ক্যালসিয়াম সল্টস ডিপোজিটেড সাধারণত হয়ে গেছে। রেড ডিজেনারেশন, also called necrobiosis. Red degeneration is a peculiar condition mostly occurring in fibroid with pregnancy. এই রেড ডিজেনারেশন মেইনলি প্রেগনেন্সিতেই পাওয়া যায়। ফাইব্রয়েড আছে, যেই প্রেগনেন্সি চলে এলো কিছুদিন বাদে একটা, সেখানে কী হবে, একটা সিভিয়ার পেইন হবে, প্লাস একটা ইনফ্লামেটরি পিকচার্স থাকবে, প্লাস তার সঙ্গে পাইরেক্সিয়া থাকবে। ফাইব্রয়েডের সাইজটা ফুলে উঠবে, এবং পার অ্যাবডোমেন প্যালপেট করলে ইট ইজ ডেফিনিট টেন্ডারনেস। এবার যেই রেড ডিজেনারেশন বলবে ম্যানেজমেন্ট ইজ করবে, ম্যানেজমেন্ট ইজ নো সার্জারি, আগে থেকে বলে দিচ্ছি, নো সার্জারি, কনজারভেটিভ মেথড ইজ ফলোড, এবং দ্যাট ইজ স্যাটিসফ্যাক্টরি ইন মোস্ট অফ দ্য কেসেস। কনজারভেটিভ মানে অ্যানালজেসিক, বড় জোর একটা অ্যান্টিবায়োটিক, বেড রেস্ট এটসেট্রা করলেই আস্তে আস্তে ওটা সোয়েল করে, মানে সোয়েলিংটা শ্রিঙ্ক করতে করতে ছোটো হয়ে যাবে। তাহলে হায়ালাইন ডিজেনারেশন, ক্যালসিফিক ডিজেনারেশন, রেড ডিজেনারেশন, সিস্টিক ডিজেনারেশন, ভিতরটা বাইরেটা শক্ত আছে, ভিতরটা একটা ফ্লুইড জমা হয়ে একটা সিস্টিক ফ্লুইডের মতো হয়ে গেল, সেটা বলে সিস্টিক ডিজেনারেশন। আর রেয়ার কমপ্লিকেশন মাথায় সবসময় রাখতে হবে, সার্কোম্যাটাস ডিজেনারেশন, সার্কোম্যাটাস চেঞ্জ, ইন্সিডেন্স অনলি 0.5%। এর জন্য এমসিকিউতে আসে, ওখানে একদম পার্সেন্টেজ লিখে দেয়, তোমার দিল 2%, 5%, 10%, আর একটা দিল 0.5, আনসার হবে 0.5, মনে থাকবে। তাহলে এইগুলো হচ্ছে যে কমপ্লিকেশনস ডেভেলপ, whenever the complications develop, the patient develops pain. Otherwise, most uncomplicated
fibroids are asymptomatic. কিন্তু because of the presence of certain complications, যে ফাইব্রয়েডের সিমটমস যে হয় না তা না হয়, সেগুলো তো আগেই ডিসকাস করেছি কি কি সিমটম হতে পারে আদার দ্যান পেইন। হ্যাঁ, অল মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস প্রবলেমস হতে পারে, মেনোরেজিয়া। মানে এমনও হয় যে ফাইব্রয়েড থাকার জন্য মেনোরেজিয়া হতে হতে পেশেন্টস এক্সট্রিম প্যালোরে চলে গেছে, গ্রস অ্যানিমিয়া হয়ে গেছে, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, এরকমও হয়। ইনভেস্টিগেশন করতে গিয়ে হিস্ট্রিতে জানলাম যেরকম ব্লিডিং হচ্ছে, সঙ্গে সঙ্গে আজকালকার কিন্তু গ্যাজেটস ছাড়া আমরা ডাক্তারি করতে পারি না, ইউএসজি করতে বললাম, ইউএসজিতে ওরা বলে দিল সোনোলজিস্ট মাল্টিপল ফাইব্রয়েড। ঠিক আছে, তাহলে স্যাম্পল হিসাবে যখন দেওয়া হবে তখন ডিসক্রাইব করবে মাদার টিস্যু কি আর কি কি আছে, তার হোল ডিটেলস বলতে হবে। তারপরে বলতে হবে যে কি তোমার ডায়াগনোসিস কি, তখন তোমায় বলতে হবে ইউট্রাস রিমুভ উইথ মাল্টিপল ফাইব্রয়েডস। এই ক্ষেত্রে যেটা হচ্ছে এটা একটা না, অনেক সময় একটা থাকে, অনেক সময় এরকম হয় একটা মাঝখানে কাটলাম, ভেতরে ক্যাভিটিতে একটা বড় সাবমিউকাস, এরকম স্পেসিফিক।